নমস্কার বন্ধুরা, গল্পের নন্দনকানন চ্যানেলে আরও একবার আপনাদের স্বাগত জানাই। আমরা শুনছিলাম সাহিত্যিক বরেন বসু রচিত রংরুট উপন্যাসখানি। আজ আমরা শুনব ষোড়শ পরিচ্ছেদ। ক্যাম্প আবার জমজমাট। রিজার্ভ ব্যাচ আর রেকি স্কোয়াডের ছেলেরা প্যারেড আর ফেটিগ শুরু করেছে। বিমর্ষ মুখে তারা ভাবে কোহিমা সংকটের দিনগুলোর কথা। রেলের কাজ তখনও পুরোদমে চলেছে, কিন্তু এত লোক ফালতু হওয়া সত্ত্বেও 12 ঘন্টা ডিউটি বহাল আছে। মণিপুর রোড থেকে পাণ্ডু পর্যন্ত ডবল লাইনের কাজ শুরু হয়ে গেছে। এইবার 5th ইন্ডিয়ান ডিভিশনকে শুধু রসদ জুগিয়ে যেতে হবে। তাই আসছে পল্টন, চিনদুইন নদী পার হতে হবে। আসছে ব্রিজিং পার্টস, ডিমাপুর থেকে ইম্ফল সমস্ত রাস্তাটা ডাবল করতে হবে। আসছে টেলিগ্রাফের তার আর পোস্ট, অসংখ্য ট্রাক, খচ্চর আর অপর্যাপ্ত পেট্রোল। অমল ওয়েস্ট ইয়ার্ডে সকালের শিফটে ডিউটি। সমস্ত শরীর দিয়ে তার দরদর করে ঘাম ঝরছে, মাথার মধ্যে ঝাঁ ঝাঁ করছে। তবুও এক মুহূর্তের অবসর নেই। পেট্রোল সাইডিংয়ে লোড প্লেস করতে হবে, ট্রান্সপোর্টেশন সাইডিংয়ে প্লেস করতে হবে সমস্ত পন্টুন, গ্রেফ সাইডিংয়ে বুলডোজার, স্টোর্স সাইডিংয়ে টেলিগ্রাফ লোড। 3খানা ডাউন ট্রেন অ্যাডভার্টাইজ হয়ে আছে। রাঙাপাহাড় মার্শালিং ইয়ার্ডে যাবে সমস্ত ব্রিজিং পার্টস নিয়ে একখানা শাটল, আর হসপিটাল সাইডিং থেকে যাবে অ্যাম্বুলেন্স স্পেশাল। রাগে ক্ষোভে অমলের চুল ছিঁড়তে ইচ্ছে করে। এত কম লোক দিয়ে কি এত কাজ সম্ভব? অথচ ক্যাম্পে লোক বসিয়ে রেখে ঘাস ছেঁড়াচ্ছে। জয় সম্বন্ধে কি এরা এতই নিশ্চিত? রাশিয়া যদি আজ জার্মানিকে ঘায়েল করতে না পারত, তাহলে জাপানকে পিছু হটানোর ক্ষমতা কি এদের হতো? সাদেক লুজ সান্ট করেছে। একটা ওয়াগন গড়গড় করে গড়িয়ে যাচ্ছে। বাম্পের শব্দ হলেই অমল চমকে ওঠে। তার চোখের ওপর ভেসে রক্তে মাখামাখি মোবারকের টুকরো টুকরো দেহ। তাজা লাল রক্তের ওপর তার বিস্মিত চোখ দুটো। মার্শালিং ইয়ার্ডের ঝোপের মধ্যে থেকে বেরিয়ে এলো অনন্ত। অমলকে কাছে ডেকে বললে, একটা জবরদস্ত খবর আছে অমল। কি ব্যাপার? অনন্ত বলতে লাগলো, কালকে মকবুল একখানা টেলিগ্রাম পেয়েছে। তার বউয়ের অবস্থা খুব খারাপ। 18 মাস সে ছুটি পায়নি। বললে ছুটি আমাকে করিয়ে দিতেই হবে। খগেন বললে, হাবিলদার মেজর থেকে সুবেদার সব শালাকে পাকড়াও কর, ওসির কাছে তোমাকে পেশ করবে। কাল বিকেল থেকে মকবুল এদের প্রত্যেকের কাছে ধর্ণা দিয়েছে, কিন্তু তাতে কোনো ফলই হয়নি। হাবিলদার মেজর বলেছে, চার্জশিট ছাড়া কাউকেও পেশ করি না। জমাদার সাহেব বলেছেন, আমার কথা আর কে শুনছে? আর সুবেদার সাহেব
তো ধমক ধমক দিয়ে তাড়িয়ে দিয়েছে। অমল বলে উঠল, তা এদের মেজাজটা এত গরম কেন? কি জানি ভাই, শালারা আক্রোশে যেন ফেটে পড়ছে। তারপর মকবুল এসে সমস্ত খবর জানাতে বসে গেল আমাদের কমিটি। পাঁচ করি তখন মতলবটা দিল, প্যারেডে নামবার সময় মকবুল ফলিং না করে বাইরে দাঁড়িয়ে থাকবে। হাবিলদার মেজর যখন ধমক ধামক শুরু করবে তখন মকবুল সমস্ত কথা চেঁচামেচি করে বলবে। সেই ফাঁকে আমরাও লাইনের মধ্যে থেকে হইচই শুরু করে দেব, দেখি শালারা পেশ করে কিনা। হলেও ঠিক তাই। প্যারেড ফলিনের সময় মকবুল বললে, আমাকে মেজর সাহেবের কাছে পেশ না করলে আমি ফলিন করব না, তাতে আমার জানই যাক আর যাই হোক। প্রথমটা হাবিলদার মেজর মিঠে কথায় বোঝাতে লাগলো, এইসব ছুটি ছাটা বাজে ব্যাপারে মেজর সাহেবের কাছে গেলে তিনি ভীষণ চটে যান। প্ল্যান আমাদের তৈরিই ছিল। একজন লাইনের মধ্যে থেকে বলে উঠল, আর চার্জশিটে পেশ করলে বুঝি খুব খুশি হন? আর একজন বললে, একজনের বউ মরে যাওয়াটা বুঝি বাজে ব্যাপার হলো? এমনি করে একটা দুটো কথা থেকে রীতিমতো একটা হট্টগোল শুরু হয়ে গেল। হাবিলদার মেজর মুখ চোখ লাল করে মকবুলকে বললে, ভালো চাও তো ফল ইন কর বলছি। মকবুল কোনো জবাব দেওয়ার আগেই অনেকে মিলে চিৎকার করে উঠল, না, কিছুতেই ফল ইন করবে না। সুবেদার সাহেব আশেপাশে কোথায় যেন ছিলেন, হঠাৎ দৌড়ে এসে মকবুলের হাতটা টানতে টানতে নিয়ে গেলেন কোয়ার্টার গার্ডে। কেমন যেন হাওয়াটা থমথমে হয়ে গেল। ছেলেরাও কেউ আর কোনো কথা বললে না। অমল বললে, তারপর তারপর চার্জশিট বানিয়ে সুবেদার সাহেব মকবুলকে ওসির কাছে পেশ করলেন। অর্ডারলি রুমে মকবুল সমস্ত কথা বলে দেয়। মেজর সাহেব মকবুলকে 7 দিনের মাইনে ফাইন করেছেন বটে, কিন্তু ছুটিও দিয়েছেন। শুধু মকবুলকে একা নয়, সেই সঙ্গে আরও প্রায় 20 জনকে। অমল লাফিয়ে উঠল, তবে ভেবো না যেন দয়া করে ছুটি দিয়েছে। ডিউটি থেকে ফেরার সঙ্গে সঙ্গে অমলের ডাক পড়ল হাবিলদার মেজরের ঘরে। অমল গিয়ে হাজির হতেই তিনি যেন আপ্যায়িত করে ডাকলেন, আসুন অমলবাবু, ডিউটি থেকে ফিরলেন নাকি? অমল বললে, আমি বড্ড ক্লান্ত, একটু বসতে পারি কি? আরে বসুন বসুন, সেই জন্যেই তো আপনাকে ডেকে পাঠিয়েছি। আপনারা তো আমাকে 70 মনে করেন, কিন্তু শত হলেও আমি একটা মানুষ তো বটে। আপনাদের ভালো মন্দের কথা ভাবা আমার কর্তব্য। একটা ক্যাম্প টুল তিনি অমলের দিকে এগিয়ে দিলেন। অমল বসে পড়ল। হাবিলদার মেজর আবার শুরু করলেন, তা আজ প্রায় 6 মাসের ওপর হয়ে গেল এক টানা রেলওয়ে ডিউটি করছে। শরীরটা তো দেখছি খুবই খারাপ হয়ে গেছে। আমি মেজর সাহেবকে বলেছি, কাল থেকে আপনাকে আর রেলওয়ে ডিউটিতে যেতে হবে। ক্যাম্পে থাকবেন, একটু আধটু পিটি প্যারেড করবেন, ব্যাস, বাকি সময়টা আপনার রেস্ট। অমল হাসি চেপে বললে, আপনাকে অশেষ ধন্যবাদ। হাবিলদার মেজরের খুশি খুশি মুখখানা গম্ভীর হয়ে উঠল। তবুও মোলায়েম সুরে বললেন, আর কি, এবার তো সব বাড়িতে ফিরবেন, লড়াই তো শেষ হলো বলে। কোম্পানির ছেলেরা খুব খুশি না? অমল বললে, এই জন্যই বোধহয় আমাকে ডেকেছেন। আচ্ছা, আমি সত্যি কথাই বলছি, এভাবে যদি কোম্পানির আর কিছুদিন চলে তাহলে যে কোনো মুহূর্তে একটা গন্ডগোল বেঁধে যেতে পারে। কেন কেন সে কথা
আপনি বোধহয় আমার চেয়েও ভালো জানেন, কিন্তু যত দোষ সবই কি আমার? আমার অবস্থাটা একবার ভেবে দেখছেন না? আমাকেও তো চাকরি বজায় রাখতে হবে। আমি তো নিছক হুকুমের দাস। সে তো বটেই। অমল উঠে দাঁড়ালো। হাবিলদার মেজর বললেন, তাহলে গন্ডগোল আপনারা করবেনই? অমল ঘুরে দাঁড়িয়ে বললে, এ কথা আমি একবারও বলিনি। গন্ডগোল করতে কেউই চায় না, কিন্তু সহ্যেরও একটা সীমা আছে। কার কার সহ্যের বাঁধ ভেঙে গেছে তাদের নামটা একবার শুনি। অমল হেসে বললে, আপনার পাত্র নির্বাচন খুব ভুল হয়েছে স্যার। ঠিক ও জাতের লোক আমি নই। হাবিলদার মেজর বললেন, কিন্তু আপনি কেন বিপদের মধ্যে জড়িয়ে পড়ছেন অমলবাবু? অফিসারদের কানে পর্যন্ত পৌঁছেছে আপনি হচ্ছেন ছেলেদের লিডার। এ আর মেজর ব্রাউন নয় যে জয়ন্তর মতো আপনাকেও ট্রান্সফার করে দেবে। নির্ঘাত একটা কোর্ট মার্শাল করে আপনার জীবনটাই হয়তো নষ্ট করে দেবে। লাভ কি অমলবাবু এই সব অশিক্ষিত ছোট লোকদের নিয়ে নাচানাচি করে? তার চেয়ে আমাদের সঙ্গে। অমল ফস করে বলে উঠল, আপনি যদি হুকুম করেন আপনার লেকচার আমি শুনতে বাধ্য, কিন্তু আপনার হুকুমে আমার মন বদলাবে না। অমলের মুখের দিকে হাবিলদার মেজর ফ্যাল করে চেয়ে থাকেন। অমল বললে, এবার আমি যেতে পারি কি? হাবিলদার মেজরের মুখ দিয়ে বেরিয়ে আসে, আচ্ছা যান। সন্ধ্যের পর ক্যাম্পের সমস্ত ছেলে এসে জড়ো হয় ক্যান্টিনে। ছোট ছোট দলে এসে ইউরোপের বড় ম্যাপটার সামনে দাঁড়িয়ে দেখে লাল ফৌজ কত দূর এগোলো, বার্লিন আর কত দূরে। বাংলায় খবর বলছি। ঘোষণার সঙ্গে সঙ্গে যে যেখানে থাকে এসে ভেঙে পড়ে কাউন্টারটার ওপর। মুগ্ধ নেত্রে চেয়ে থাকে রেডিওটার দিকে। রুদ্ধ নিঃশ্বাসে শুনতে থাকে পৃথিবী জোড়া মানুষের ফ্যাসিস্ট বর্বরদের বিরুদ্ধে অভিযান। লাল ফৌজ জার্মানদের তাড়িয়ে নিয়ে গেছে রাশিয়ার শেষ সীমান্তে, প্রবেশ করেছে রোমানিয়া আর পোল্যান্ডের মধ্যে। সবচেয়ে সংক্ষিপ্ত রাস্তা ধরে এগিয়ে চলেছে বার্লিনের পথে। ব্রিটিশ আর আমেরিকানরা উত্তর আফ্রিকার যুদ্ধ শেষ করে ইটালি দিয়ে এগিয়ে আসছে খাস জার্মানির দিকে। প্রশান্ত মহাসাগরে আমেরিকানরা কিউরাইল দ্বীপপুঞ্জে অবতরণ করছে। বর্মায় 5th ইন্ডিয়ান ডিভিশন ফোর্ট হোয়াইট দখল করে এগিয়ে চলেছে মান্দালয়ের দিকে। খবর বলা শেষ হয়। ছেলেরা ছোট ছোট দলে ছড়িয়ে পড়ে, গোল হয়ে হিসেব করতে বসে। আর কতদিন? আশায় আনন্দে মন নেচে ওঠে, বুক ভরে যায়। মুক্তির পথে তারা পা বাড়িয়েছে। লাল ফৌজ এগিয়ে চলেছে বার্লিনের দিকে। তাদের চলার পথে বুক ভরা দরদ ঢেলে দেয় লক্ষ যোজন দূরে বসে এই মুক্তিকামী মানুষগুলো। মুক্তির প্রতীক লাল ফৌজ। জীবনে তাদের এনেছে আশা, উৎসাহ, উদ্দীপনা। তারাও যেন চলতে থাকে লাল ফৌজের সঙ্গে, কার্পেথিয়ান পর্যন্ত পর্বত ডিঙিয়ে, দানিউব পার হয়ে, ওয়ারশয়ের উপর দিয়ে দুর্মদ পদক্ষেপে বার্লিনের দিকে। বার্লিন দখল হয়ে গেলেই
যুদ্ধ শেষ, তাদের মুক্তি, সৈনিক জীবনের অবসান। আবেগে উচ্ছ্বাসে তাদের বুকের মধ্যে তোলপাড় করতে থাকে। তারাও তাহলে বাঁচবে, আবার তারা বাড়ি ফিরবে। রোল কলের হুইসেল পড়লে মাঠ থেকে উঠে গিয়ে ছেলেরা অলস মন্থর গতিতে রোল কলে দাঁড়ায়। হাবিলদার মেজর ঘোষণা করলেন, কাল সকালে রুট মার্চ, মার্চ অফ 5:30টায়। পাঁচকড়ি লাফিয়ে উঠল। তার মানে আবার টাইডি দিতে শুরু করেছে। মকবুলের ব্যাপারটায় দাদারা মনে বড় দাগা পেয়েছেন, সেই জন্যেই বোধহয় তোমাকেও ডিউটি থেকে সরিয়ে নিল অমল। অমল বললে, বোধহয় তাই। পরদিন সকালে একখানা করে পুরি আর এক মগ চা খেয়ে কোম্পানির সমস্ত প্যারেডওয়ালা ছেলে মার্চ করল। সামনে হাবিলদার মেজর, তার পেছনে 3টি স্কোয়াড। প্রতি স্কোয়াডের সামনে একজন করে হাবিলদার স্কোয়াড কমান্ডার স্টেপিং দিচ্ছে। লেফট, রাইট, লেফট, ঝপ 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 করে একই তালে পা পড়ছে। শব্দের মাদকতায় ছেলেরা নেশাতুর হয়ে উঠেছে। শখানেক ছেলে একটা মানুষের মতো এগিয়ে চলেছে। 2 নম্বর স্কোয়াড কমান্ডার হাবিলদার সরকার বললে, তোমরা গান ধরো, তাহলে স্টেপিং আরো ভালো হবে। সঙ্গে সঙ্গে ভেসে উঠল গানের সুর, জিন্দেগি হ্যায় প্যার সে বিতায়ে যাও। দুধারে ঘন জঙ্গল, তার মাঝ দিয়ে নতুন তৈরি পথ, পিচ ঢালা রাস্তা। সবকটা বুটের আওয়াজ যেন একটি আওয়াজ হয়ে দূর থেকে দূরান্তরে ঘন সবুজ বনানীর প্রান্ত থেকে প্রান্তরে প্রতিধ্বনিত হয়ে চলেছে। সকালের সূর্যের মিঠে রোদ কোথাও কোথাও গাছের পাতার ফাঁকে ফাঁকে পাহাড়ি রাস্তার ওপর এসে পড়েছে। 2 নম্বর স্কোয়াডের সঙ্গে সুর মিলিয়ে 1 আর 3 নম্বর স্কোয়াডও গান ধরেছে। গানের লহরে লহরে, পায়ের তালে তালে শরীরের রক্ত যেন নাচতে শুরু করেছে। সৈন্যদল তখন একটা খাড়াইয়ের ওপর উঠছে। হঠাৎ হাঁক এলো, কোম্পানি! একটি আওয়াজে 3টি স্কোয়াড দাঁড়িয়ে পড়ল। হাবিলদার মেজর স্কোয়াড কমান্ডারদের ডাকলেন। ছেলেরা গুঞ্জন করে ওঠে, শুধু শুধু হল্ট করালে কেন? বেশ তো চলেছিলাম, বড় ভালো লাগছিল। হাবিলদার সরকার ফিরে এসে বললে, তোমরা কেউ গান গেও না। একজন জিজ্ঞেস করলে, কেন হাবিলদার সাহেব? হাবিলদার মেজর সাহেব বারণ করেছেন। বেশ, বারণ করলেই হলো। আবার চলার হুকুম হলো। ছেলেরাও চলতে থাকে, কিন্তু স্টেপিং আর মিলতে চায় না। স্কোয়াড কমান্ডাররা তারস্বরে স্টেপিং হেঁকে চলে, লেফট, রাইট, লেফট। হাবিলদার মেজর একটা ঢিবির ওপর দাঁড়িয়ে প্রত্যেকের পা লক্ষ্য করছেন আর তারা দিচ্ছেন, কদম মিলাও। কদম তাতেও মিলতে চায় না। বেতালা বেখাপ্পা পা পড়ছে। মাঝে মাঝে পা ঘষড়ে চলার শব্দ হচ্ছে। সে যেন এক বিশ্রী ব্যাপার। ক্ষিপ্তের মতো হাবিলদার মেজর হুঙ্কার দিয়ে উঠলেন, কোম্পানি, ডাবল মার্চ! ক্ষণেকের জন্য স্তব্ধ হয়ে গিয়ে সবকটি ছেলে দৌড়তে শুরু করল। অসমতালে, যথেচ্ছ পদক্ষেপে। প্রায় 50 গজ দৌড়ানোর পর থামবার হুকুম হলো। ছেলেরা দাঁড়ালো। কোনো লাইন নেই,
ফাইল নেই, ড্রেসিং নেই, যে যেভাবে পেরেছে সেইভাবেই দাঁড়িয়ে পড়েছে। সন্তোষ হাঁপাতে হাঁপাতে বলে উঠল, দেখি কত মূঢ়ধর কেমন করে স্টেপিং মেলায়। খগেন জোরে বলে ওঠে, স্টেপিং আর মিলছে না বাছাধন, যতই ডবল করাও আর হামাগুড়ি দেওয়াও। অনন্ত বললে, ব্যাটা মনে করেছে কি গান হলো রুট মার্চের একটা অঙ্গ, আর উনি চান নিয়মটাই বদলে দিতে। সাদেক বললে, বলুন অমলবাবু, শালাকে আজ মালুম করিয়ে দিই। অমল খপ করে সাদেকের কবজিটা চেপে ধরে। হাবিলদার মেজর দৌড়ে ওদের সামনে এসে হাঁকলেন, রাইট ট্রান, রাইট ড্রেস। পাগুলো ঘষতে ঘষতে ছেলেরা টেরা বেঁকা হয়ে দাঁড়ালো। ডান হাতটা কিছুটা উপরে উঠে যেন শূন্যে ঝুলছে, ঘাটটা ডাইনে না ফিরে কেবল কাত হয়ে আছে। হাবিলদার মেজর হাঁকলেন, আইস ফ্রন্ট। হাতগুলো উড়ুর ওপর ধপাস করে পড়ে গেল, আর মাথাগুলো সামনের দিকে ফিরল, শির টেনে ধরা ঘাড় বেঁকানোর মতো। একটু উঁচু একটা জায়গায় দাঁড়িয়ে হাবিলদার মেজর বললেন, তোমরা যদি মনে করে থাকো এইভাবে আমাকে জব্দ করবে, তাহলে আমি বলে দিচ্ছি তোমরা খুব ভুল করছো। কয়েকটা চ্যাংড়া ছোঁড়ার মতলব শুনে আমার সঙ্গে চালাকি করার চেষ্টা করো না, বিপদে পড়বে তোমরা যারা নির্দোষ। কাউকেও আমি ছেড়ে কথা কইব না। যতদিন আমার কবজিতে এই ক্রাউন আছে আর মেজর নেলসন এই কোম্পানিতে আছে, ততদিন আমি যা হুকুম করব তাই তোমাদের শুনতে হবে। ছেলেদের মাঝখান থেকে কে যেন বলে ওঠে, দূর শালা কুত্তা। হাবিলদার মেজরের মুখখানা রাঙা হয়ে উঠেছে। কি যেন একটা বলতে গিয়ে তখনই ঠোক গিলে নেন। দাঁতে দাঁত চেপে সমস্ত ছেলেদের ওপর বারেক চোখ বুলিয়ে নিয়ে হেঁকে ওঠেন, লেফট টার্ন, কুইক মার্চ। হুড়মুড় করে ছেলেরা হাঁটতে শুরু করেছে। হাবিলদার মেজর দৌড়ে সামনে চলে যান। স্কোয়াড কমান্ডাররা বার কয়েক স্টেপিং দিয়ে চুপ করে যায়। একটা কিছুর আশঙ্কায় সবকটি ছেলে গুম হয়ে আছে। কিছু দূর যাওয়ার পর হুকুম এলো, কোম্পানি লেফট হুইল। বাঁক খেয়ে 1 নম্বর স্কোয়াড এগিয়ে চলেছে, নেমে চলেছে পাহাড়ের ঢালু বেয়ে। আর কিছু দূরে নামলেই পচা জলের ডোবা। পা টিপে টিপে অতি সন্তর্পণে নামছে। পায়ের ধাপ একটু অসাবধান হলেই পড়ে যাচ্ছে। হাবিলদার মেজর অনর্গল হেঁকে চলেছেন, লেফট রাইট লেফট। খগেন দাঁতে দাঁত চেপে বললে, ওই পাঁকের মধ্যে নামাবে নাকি? অনন্ত বললে, আমি জানতাম ও শালা অত সহজে ছাড়বে না। সাদেক অমলের হাতটা চেপে ধরে বললে, আমরা কেউ জলে নামবো না অমলবাবু। অমল বলল, কিছুতেই না, তাতে যা হয় হবে। 1 নম্বর স্কোয়াড নেমে চলেছে। প্রথম সারির 3টি ছেলে বারবার পেছন ফিরে চাইছে। ভিজে মাটিতে তাদের পা পড়েছে, বুট একটু একটু করে বসে যাচ্ছে।
মাঝের ছেলেটি পেছন দিক চেয়ে সামনে পা ফেলতেই হুমড়ি খেয়ে পড়ে গেল। সাদেক আঁতকে উঠল, অমলবাবু! সঙ্গে সঙ্গে অমল হেঁকে উঠল, হল্ট! সমস্ত ছেলে দাঁড়িয়ে পড়ে পেছনে ঘুরে দাঁড়িয়েছে। হাবিলদার মেজর শটটাকে লক্ষ্য করে ছুটে এলেন। কে কে হল্ট বললে? লাইনের মধ্যে থেকে বেরিয়ে এসে অমল বলল, আমি। হাবিলদার মেজর অমলের একটা হাত চেপে ধরে ঝাঁকানি দিয়ে বললেন, তুমি হল্ট বলার কে? সাদেক এক লাফে অমলের পাশে এসে বললে, খবরদার, গায়ে হাত তুলেছ কি তোমার দফা আজ শেষ। হাত ছেড়ে দাও বলছি। হাবিলদার মেজরের হাত থেকে অমলের হাতটা খসে পড়ল। সমস্ত ছেলেরা ওদের ঘিরে ধরেছে। হাবিলদার মেজরের মুখখানা ঘেমে উঠছে। উত্তেজিত ছেলেদের দিকে তিনি ফ্যাল করে চেয়ে আছেন। সাদেক বলে উঠল, মনে করেছ কি আমরা তোমার বেগারি নাকি? অনন্ত বললে, আমরা শ্যাপার হতে পারি, কিন্তু মানুষ হিসেবে আপনার চেয়ে কোনো অংশে নিচে নই। বার কয়েক ঢোক গেলে হাবিলদার মেজর সামনে পেছনে চারপাশে কি যেন চেয়ে চেয়ে দেখলেন। একটু দূরে দেখতে পেলেন স্কোয়াড কমান্ডার তিনজন খুব উত্তেজিত ভাবে কি যেন আলোচনা করছে। তিনি ফিরে অমলের মুখের ওপর চোখ রেখে বললেন, তা তোমরা কি চাও? সঙ্গে সঙ্গে অনন্ত বলে উঠল, আমরা চাই মানুষের মতো ব্যবহার। হাবিলদার মেজর ফিক করে হেসে বললেন, ও কথা আমাকে বলে কোনো লাভ নেই অনন্ত। পরাধীন জাত কোনোদিন মানুষের মতো ব্যবহার পেতে পারে না। ও কথা মেজর নেলসনকে বলো। ছেলেরা কেমন যেন ভ্যাবা চাকা মেরে যায়। তারা পরস্পর মুখ চাওয়াচাওয়ি করতে থাকে। হাবিলদার মেজর মোলায়েম সুরে বললেন, বেশ তো, তোমরা যদি ম্যানুভারিং করতে না চাও তাহলে আর সামনে যেও না, কিন্তু এইটাই ছিল আজকের প্রোগ্রাম। পেছন থেকে একজন বলে ওঠে, সব বিচে কথা, শালা শয়তান বেকায়দায় পড়ে এখন ভালো মানুষ সাজছে। চকিতে পেছনে একবার দেখে নিয়ে হাবিলদার মেজর বললেন, কি করব বলো, দোষ আমার নয়, দোষ আমার র্যাঙ্কের। যাক, এখন তোমরা কি করতে চাও তাই বল। সাদেক বললে, আমরা মার্চ করার সময় খুশি মাফিক গান গাইব। হাবিলদার মেজর হেসে বললেন, বেশ তো, রুট মার্চ করার সময় গান গাওয়ার তো নিয়মই আছে, আমি কি এর আগে কখনো বারণ করেছি? কিন্তু আজ যে আমাদের প্রোগ্রাম ছিল ম্যানুভারিং। একজন ভেঙচে উঠল, ও কি আমার ভিজে বিড়ালটি রে, ম্যানুভার ট্যানুভার সব বাজে কথা, আসল কথা আমাদের ওপর মেজাজ ফলানো। হাবিলদার মেজর বললেন, যাক, আর সময় নষ্ট করে দরকার নেই, অনেক বেলা হয়ে গেছে, রোদ চড়ছে, চলো আমরা ক্যাম্পে ফিরে যাই। নাচতে নাচতে লাফাতে লাফাতে ছেলেরা ফল ইন করল। মার্চ করতে শুরু করে ছেলেরা বুকের সমস্ত জোর ঢেলে দিয়ে গেয়ে উঠল, जिंदगी है प्यार से बिताए जाओ, जिंदगी है कौम की, कौम से बिताए जाओ। পরদিন সকালে অর্ডারলি এনসিও অমলের নাম হেঁকে গেল, 10 बजे দফতর মে হাজির। ক্যাম্প ময় রাষ্ট্র হয়ে গেল। অমলের নামে হাবিলদার মেজর চার্জশিট করেছে। চাপা একটা উত্তেজনা সমস্ত ক্যাম্পটার মধ্যে গর্জে গর্জে উঠছে। স্কোয়াড ড্রিলে তাল কেটে যায়। ডাইনে ঘুরতে ছেলেরা বাঁয়ে ঘুরে বসে।
হাবিলদার সরকার হতাশ হয়ে অবশেষে 5 মিনিটের ব্রেক অফ দিয়ে দেয়। সাদেক হাবিলদার সরকারকে বললে, আপনাকে সাক্ষী দিতে হবে হাবিলদার সাহেব, আপনি তো কাল সবই নিজের চোখে দেখেছেন। হাবিলদার সরকার আমতা আমতা করে বললে, সে ক্ষমতা আমার নেই সাদেক। সকালের প্যারেড শেষ হওয়ার সঙ্গে সঙ্গে খানার হুইসেল পড়ল, কিন্তু মগ প্লেট হাতে নিয়ে ছেলেরা লঙ্গরের দিকে দৌড়য় না। ছোট ছোট দলে জটলা পাকাতে থাকে। অনন্ত বললে, কি করা যায় এখন? অমলকে তো নিশ্চয়ই ফাঁসাবে। পাঁচকড়ি দাঁত কর্মর করে ওঠে। আমার ইচ্ছে করছে ওই শালা হাবিলদার মেজরের মাথার খুলিটা উড়িয়ে দিই। খগেনের হাত দুটো নিষ্পিস করছে। অসহায়ভাবে সে সাদেকের দিকে চাইল। সাদেক বললে, অমলবাবুকে ফিরিয়ে না এনে আমরা কেউ খেতে যাব না। জমায়েত ছেলেদের মধ্যে থেকে সম্মতি গর্জে উঠল। চলো সকলে দপ্তরে, অমলবাবুকে কোনো শাস্তি দেওয়া চলবে না। অফিসের আশেপাশে ধীরে ধীরে ভিড় বেড়ে ওঠে। ছোট ছোট দলে জটলা চলতে থাকে। সুনীল বললে, কিন্তু এতে কি কোনো লাভ হবে? এ তো মিউটিনির মতো হয়ে দাঁড়াচ্ছে। সাদেক তেড়ে ওঠে, তবে কি নেলসনকে বাপ ডেকে তার পা জড়িয়ে ধরে বলবো, হুজুর ধর্মাবতার, গরিবের মা বাপ, অমলবাবুকে ছেড়ে দাও, আর অমনি ওই চকচকে ব্রাউন বুটের ঠক্কর খেয়ে গালে হাত বুলোতে বুলোতে এসে বলবে, নেলসন সাহেব মানুষ রয় রে, একেবারে দেবতা। ওসব কুত্তাপনা আর চলবে না। আজ সব কথা, যদি অমলবাবুকে ছাড়িয়ে আনতে না পারি, তাহলে এই শালারা বুটের ডগায় আমাদের টিপে টিপে মারবে। ছোট ছোট দলগুলো ক্রমশই কাছাকাছি ঘেঁষাঘেঁষি হয়ে আসছে। তাদের উত্তেজিত কথাবার্তা রীতিমতো একটা শোরগোলের সৃষ্টি করেছে। হাবিলদার মেজর অফিস ঘরের জানালায় এসে দাঁড়ালেন। ভিড়ের মধ্যে থেকে কে একজন বলে উঠল, ধরে নিয়ে আয় শালা কুত্তাকে। আর একজন আক্ষেপ করতে থাকে, কাল শালা ঠেলায় পড়ে কেমন ভেজা বেড়ালটি সেজেছিল, কত না দিয়ে ছেড়ে দেওয়া খুব ভুল হয়েছে। কিছুক্ষণের মধ্যে 4 জন রাইফেল সেন্ট্রি মার্চ করে অফিসের সামনে এসে দাঁড়ালো। গার্ড কমান্ডার অফিস ঘর থেকে বেরিয়ে এসে প্রচুর হাঁকডাক করে এক এক দরজায় 2 জন করে সেন্ট্রি মোতায়েন করে দিল। চিৎকার করে বললে, অফিসের 10 হাতের মধ্যে কেউ এলেই সোজা তার উপর ফায়ার করবে। তারপর কটমট করে জমায়েত ছেলেদের দিকে চেয়ে দেখে হন হন করে কোয়ার্টার গার্ডের দিকে চলে গেল। ভিড়ের মধ্যে থেকে একটি ছেলে একজন সেন্ট্রিকে বললে, কিরে আমাদের গুলি করবি নাকি? সেন্ট্রি মুচকি হেসে রাইফেলের ওপর থেকে বুড়ো আঙুলটা দেখালো। ছেলেরা হো হো করে হেসে উঠল। একটু পরে সুবেদার সাহেব এসে দরজায় দাঁড়ালেন। তার পেছন থেকে অফিসের কেরানি হাবিলদাররা উকিঝুঁকি মারতে থাকে। সুবেদার সাহেব মাঠে নেমে একজন সেন্ট্রির পাশে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, তোমরা এখানে ভিড় করেছো কেন? অনেকে একসঙ্গে বলে উঠল, আমরা অমলবাবুকে সঙ্গে নিয়ে যাব। সুবেদার সাহেব বললেন, তোমরা কি ভুলে গেছো যে তোমরা এখনো মিলিটারিতে আছো? সাদেক বলে উঠল, মিলিটারিতে আছি বলে তো আর কেনা গোলাম হয়ে যায়নি। মেজর সাহেবকে দরজার গোড়ায় দেখা গেল। সঙ্গে সঙ্গে সেন্ট্রিরা ভিড়ের দিকে রাইফেল ঘুরিয়ে
অন গার্ড পজিশনে দাঁড়াল। মেজর সাহেব নেমে এলেন সুবেদার সাহেবের পাশে, আর তাদের পেছনে এসে দাঁড়ালেন হাবিলদার মেজর। প্রত্যেকের কোমরে রিভলভার, হোলস্টারের মুখ খোলা, বাঁটগুলো বেরিয়ে আছে। মেজর সাহেব কিছুক্ষণ চারিদিকে চেয়ে চেয়ে দেখলেন। ক্রূর দৃষ্টিতে চোখ দুটো তার কুঁচকে উঠেছে। ডান হাতটা রিভলভারের ওপর নিষ্পিস করছে। আঙুল নেড়ে তিনি একজনকে ডাকলেন। জন কয়েক একসঙ্গে এগিয়ে আসছিল। তিনি বললেন, এক আদমি। এগিয়ে এলো সাদেক। উত্তেজনায় সে স্যালিউট করতে ভুলে গেছে। মেজর সাহেব বললেন, তুম লোগ ইধর क्यों खड़ा है? सादिक बोले, हम लोग अमल बाबू का विचार देखने मांगता। क्यों? उसको जरूर सजा मिलेगा। नहीं साहब, उनको कोई सजा होना नहीं चाहिए। उनका कोई कसूर नहीं है। हविलदार मेजर साहब हम लोगों पर जुल्म किया और उनको झूठ मूठ फंसाने मांगता। अब सजा देने मांगता तो पूरा कंपनी को सजा दीजिए, हम लोग तैयार है। মেজর সাহেব আর একবার সমস্ত ছেলেদের উপর চোখ বুলিয়ে নেন। একটু যেন চিন্তা করে নিয়ে বললেন, अच्छा ठीक है, तुम लोगों को बात याद करेगा। ऑर्डरली के बखत जाओ, तुम लोग खाना खा लो। সঙ্গে সঙ্গে ভিড়ের মধ্যে থেকে আওয়াজ উঠল, অমল বাবুকে সঙ্গে না নিয়ে আমরা খেতে যাব না। মেজর সাহেব ভিড়টার ওপর আরো একবার চোখ বুলিয়ে নিয়ে অফিস ঘরে চলে গেলেন। আধ ঘন্টা পরে অমল বেরিয়ে এলো অর্ডারলি রুম থেকে। মুখে তার বিজয়ীর হাসি। সেন্ট্রিরা তাকে ঘিরে ধরল। রাইফেলের মুখ ঘুরিয়ে ধরল ছেলেদের দিকে। কয়েক পা এগোতেই ছেলেরা অমলকে ঘিরে ধরল। অনেকগুলো স্বর একই সাথে ভেঙে পড়ল। তোমায় ছেড়ে দেয়নি অমল? অমল বললে, মাত্র 14 দিনের কয়েদ। আমি নিজেই মেনে নিয়েছি, দুটি শর্তে। প্রথমত, প্যারেড প্রোগ্রাম হালকা করা হবে, আর দ্বিতীয়, হাবিলদার মেজরকে এই কোম্পানি থেকে ট্রান্সফার করা হবে। অফিসের সামনে তোমাদের এভাবে জমায়েত হতে দেখে মেজর সাহেব রীতিমতো ভয় পেয়ে গেছেন। আমাদের জয় হয়েছে। সাদেক হতাশায় ভেঙে পড়ে বললে, কিন্তু কয়েদ কেন আপনি মেনে নিলেন অমল বাবু? অমল বললে, এছাড়া আর যে কোনো উপায় ছিল না সাদেক। সাদেক ফুঁসে উঠল, উপায় ছিল না মানে? আমাদের ওপর ভরসা রাখতে পারলেন না? আমরা কি কিছুই করতে পারতাম না? সাদেকের আরক্ত ক্ষুব্ধ মুখখানার ওপর থেকে অমল চোখ নামিয়ে নিল। বাকি ছেলেরা নীরবে ধীরে ধীরে ব্যারাকে ফিরে গেল। হাবিলদার মেজরের ঘরের সামনে ছেলেরা সারা দিন ঘুরঘুর করে বেড়াচ্ছে। লক্ষ্য করছে সত্যি হাবিলদার মেজর চলে যাচ্ছে কিনা। দিন বাড়ার সঙ্গে সঙ্গে তাদের সন্দেহ গভীর হয়ে ওঠে। 3:30 ডাউনের সময় পার হয়ে যাওয়ার পর ব্যাপারটা তাদের কাছে সরল হয়ে যায়। পাঁচকড়ি আক্রোশে ছটফট করছে। দেখলে তো, শালা নেলসন ভাঁওতা দিয়ে অমলকে কেমন কোয়ার্টার গার্ডে পুড়ে দিলে। সাদেক বলে উঠল, অমল বাবুও যেমন মনে করেন বুঝি এ শালারা মুখে কথা কয়। এ শালা বেজম্মারা সব করতে পারে। ভেবেছে অমল বাবুকে কোয়ার্টার গার্ডে পুড়ে আমাদের শায়েস্তা করবে। আচ্ছা, আমরাও দেখছি। রোল কলে হাবিলদার মেজর এলেন অর্ডার শোনাতে।
অন্ধকার আকাশের তলায় ছেলেদের মুখ দেখা যায় না। ছেলেদের যার প্রাণে যা আসে তাই হাবিলদার মেজরকে খিস্তি করতে থাকে। হাবিলদার মেজর আর মেজাজ দেখান না। অবস্থা আয়ত্তের বাইরে চলে যেতে রোল কল ডিসমিস করে দিয়ে নিজের কোয়ার্টারের দিকে চলতে থাকে। হঠাৎ তার পিঠের ওপর একখানা আধলা ইট এসে পড়ল ধাঁই করে। পেছনের দিকে না চেয়ে তিনি দৌড়ে চলে যান নিজের ঘরের মধ্যে। ভোরবেলা ঘুম থেকে উঠতেই একজন সেন্ট্রি অমলকে একটু আড়ালে ডেকে নিয়ে যায়। উত্তেজনায় সে হাঁপাতে থাকে, চোখ দুটো তার বড় বড় হয়ে উঠেছে। অমল বলল, কি হয়েছে? ভীষণ কাণ্ড অমল বাবু। কি কাণ্ড? কাল রাত্রে হাবিলদার মেজরের ঘরে শাবল ছুঁড়ে মেরেছে। তারপর শাবলটা দেয়াল ফুটো করে ভেতরে ঢুকে যায়, তবে হাবিলদার মেজর সাহেবের গায়ে লাগেনি। শুনে অমল স্তম্ভিত হয়ে যায়। থরথর করে তার সমস্ত শরীর কাঁপতে থাকে। এমন কাজ করলো কে? কেন? বেলা বাড়তে থাকে। স্বাভাবিকভাবেই সমস্ত কাজ শুরু হয়। প্যারেড, ফ্যাটিগ সমস্তই চলতে থাকে। প্রিজনার্স ওনসিও নায়ক রামজীবন যথাসময়ে এসে অমলকে ফ্যাটিগ খাটাতে নিয়ে যায়। বুটের ওপর মোজাটা উল্টে দিয়ে হাফ প্যান্ট আর গেঞ্জি পরে খালি মাথায় কোদাল কাঁধে নিয়ে অমল চলে জঙ্গলে মাটি কাটতে। সকাল 7টা থেকে 11টা আর বিকেল 1টা থেকে 5টা মাটি কাটা হলো কয়েদির ফ্যাটিগ। প্যারেড গ্রাউন্ডের ওপর দিয়ে 1 নম্বর আর 3 নম্বর ব্যারাকের ফাঁক দিয়ে অমল চলেছে। কোনো ছেলেকে দেখলেই সে ক্ষণিকের জন্য তার মুখের দিকে চেয়ে থাকে। নায়ক রামজীবনকে পাশ কাটিয়ে রবিন অমলের পাশে পাশে চলতে চলতে চাপা গলায় বললে, হয় আপনাকে ছেড়ে দেবে, না হয় ও শালাকে তাড়াবে। এর একটা আদায় আমরা করবই। অমলের মনে পড়ে সাদেকের কথা, আমরা কি কিছুই করতে পারতাম না? সঙ্গে সঙ্গে তার মনে হয়, সত্যি কি কেউ পারে এই বিরাট শক্তির মুখোমুখি দাঁড়াতে? জঙ্গলের মধ্যে ঢুকে নায়ক रामजीवन बोले, लीजिए अमल बाबू, बैठ के थोड़ा आराम कर लीजिए, आज और कोई नहीं आएगा। অমল কোদালটা নামিয়ে রেখে ভাবছে, শাবলটা যদি হাবিলদার মেজরের গায়ে লাগতো। সমস্ত মনটা তার শিউরে ওঠে। সঙ্গে সঙ্গে মনে পড়ে মোবারকের সেই রক্তাক্ত দেহ, সেই বিস্মিত চোখ আর তার এক টুকরো আর্তনাদ। শুধু মোবারক একা নয়, তার চোখের ওপর ভিড় করে এসে দাঁড়ায় এই কোম্পানির মৃত, আহত, বিকলাঙ্গ ছেলের দল, যারা প্রাণ দিতে বাধ্য হয়েছে, যারা একটা না একটা অঙ্গ খেসারত দিয়ে এদের বহাল তবিয়তে রেখেছে। আরও মনে পড়ে কলকাতার রাস্তায় দেখা গ্রামের নিরীহ মানুষদের কাক চিলে ঠুকরে খাওয়া সব দেহ, 5 কড়ির হাতে গুলি খাওয়া সেই 12 বছরের ছেলেটি, বর্মা ইভাকুই জীবন্ত মানুষের সব যাত্রা। ঝোপের আড়ালে খড়খড় শব্দে অমল চমকে ওঠে। লঙ্গরখানার বাচ্চা লাঙ্গাড়ি আরফান এক মগ চা আর 2খানা পুরি নিয়ে বেরিয়ে এল। অমলের কাছে এসে বললে, খেয়ে নিন অমল বাবু, আপনার জন্য নিয়ে এলুম। অমল আরফানের মুখের দিকে অপলক দৃষ্টিতে চেয়ে থাকে। চেয়ে চেয়ে তার চোখ জ্বালা করে ওঠে, আবার তার মন সচল হয়ে ওঠে। জয়ন্তকে
যেন সে অনুভব করতে পারে তার পাশেই। আরফানের গাটা স্পর্শ করার জন্য মনটা তার আনচান করে ওঠে। আরফানের কাঁধের ওপর একটা হাত রেখে বললে, ওরা যদি দেখতে পায়? দেখতে আর তেনাদের হচ্ছে না বাবু, ল্যাজ গুটিয়ে তেনারা অফিস ঘরে ঢুকে বসে আছেন। এই কথা কয়টা বলার মধ্যে তার গর্ব কত। অমল আবার ভাবে, এত জোর এই আরফানি বা পেলে কোথা থেকে? 11টার সময় আবার কোদাল ঘাড়ে করে অমল কোয়ার্টার গার্ডের দিকে চলতে থাকে। হাবিলদার সরকার অমলকে আড়ালে ডেকে বললে, আপনি বারণ করে দিন অমলবাবু, আপনার কথা ওরা শুনবে। অমল ভাবে, শুনবে কি? বোধহয় নয়। সে অধিকার সে হারিয়ে ফেলেছে। সে ভেবেছিল তার কারাবরণের মধ্যে দিয়ে কোম্পানিতে আসবে মঙ্গল। এতগুলো মানুষের শক্তির ওপর সে ভরসা রাখতে পারেনি। চোখের উপর ভেসে ওঠে হতাশ সেই ছেলেদের ধীরে ধীরে ব্যারাকে ফিরে যাওয়া। অনুতাপে তার বুকের মধ্যেটা দুমড়ে মুচড়ে যায়। বেলা 5টায় ফেটিক শেষ করে কোয়ার্টার গার্ডের মধ্যে ঢুকতেই স্পেয়ার সেন্ট্রি দুজন দৌড়ে অমলের কাছে এসে বললে, শুনেছেন, আজকে 3:30 ডাউনে হাবিলদার মেজর সাহেব ছুটিতে যাচ্ছেন। অপরজন বলে ওঠে, সত্যি অমলবাবু, আমি সচক্ষে দেখে এলুম। প্রথমজন আবার বললে, জানেন অমলবাবু, ছুটি না আরো কিছু, আসলে শালা কেটে পড়ছে, বুঝলেন না? শালারা ভাঙবে তবু মচকাবে না। অমলের কানে বেজে ওঠে সাদেকের ভর্ৎসনা। আমরা কি কিছুই করতে পারতাম না? সেদিনকার রেডিওর খবর, রেড আর্মি বার্লিন থেকে আর 32 মাইল। 20 দিনে রেড আর্মি ওয়ারসা থেকে ওডে নদীর তীরে এসে পৌঁছেছে। ব্রিটিশ আর আমেরিকানরা জার্মানিকে পশ্চিম দিক থেকে ঘিরে ফেলছে। ইটালিতে 7th আর্মি মিলানের কাছে এসে পৌঁছেছে। উত্তর ইটালিতে ব্যাপক কৃষক অভ্যুত্থান দেখা দিয়েছে। মুসোলিনি বিদ্রোহী কৃষকদের হাতে নিহত হয়েছে। ওকিনাওয়ায় অবতরণ করার জন্য প্রশান্ত মহাসাগরীয় আমেরিকান সৈন্য প্রবল লড়াই চালাচ্ছে। 3 দিনের যুদ্ধে 5th ইন্ডিয়ান ডিভিশন মান্দালয় দখল করেছে। খবর বলা শেষ হলো। মাছকড়ি, খগেন আর অনন্তর গলা জড়িয়ে ধরে বলল, আমারও যেন রেড আর্মির মতো এগিয়ে চলেছি না রে। অনন্ত বললে, সে আবার কি? কেন? প্যারেড কমিয়েছি, হাবিলদার মেজরকে তাড়িয়েছি, এইবার মেজর নেলসনকে ঘায়েল করতে পারলেই সমস্ত জুলুমের শেষ। শেষ হলো আজকের মতো ষষ্ঠদশ পরিচ্ছেদ। যদি রংরূপ উপন্যাসটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনারা এরপর আর কোন উপন্যাস আমার কণ্ঠে শুনতে পছন্দ করবেন। নমস্কার।